করোনায় দেশে আরও ৯৫ জনের মৃত্যু, নতুন রোগী ৪,২৮০, শনাক্তের হার ১৫.০৭, দুই সপ্তাহ পর প্রকোপ কমার আশা। কঠোর লকডাউনের মেয়াদের সঙ্গে বেড়েছে বিধিনিষেধ উপেক্ষা, সড়কে যানবাহনের চাপ, সবখানেই ঢিলেঢালা ভাব। করোনায় দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে ১০ গুণ, দিনে ঘাটতি ৪০ টন। এবছরই বিভাগীয় শহরে প্ল্যান্টের কাজ শুরু। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৫৯ এবং নারী ৩৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১০,৬৮৩ জনের। ৬০ বছরের বেশি বয়সে সবচেয়ে বেশি মারা গেছেন ৫৭ জন, আর ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ৩৩৫টি ল্যাবে ২৪ ঘন্টায় ২৮,৪০৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪,২৮০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.০৭%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,৩২,০৬০ জন। সুস্থ হয়েছেন আরও ৭,০৭২ জন। এ নিয়ে মোট সুস্থ ৬,৩৫,১৮৩ জন। দেশে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের চূড়ায় করোনা, তবে নমুনা পরীক্ষা কম হওয়ায় তীব্রতা বোঝা কঠিন হচ্ছে। জনস্বাস্থ্যবিদদের ধারণা, লকডাউন ও চলাচল সীমিত হওয়ায় ২ সপ্তাহ পর প্রকোপ কমে আসতে পারে, কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত পৌঁছানোর সময় হয়নি। মার্চের শুরুতে এসেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। প্রথমবারের তুলনায় আক্রান্ত ও মৃত্যু বেশি। এবছর একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে, সেখানে গত বছর ছিল ৬৪ জন। এরই মধ্যে টানা ৪ দিন ১০০-র উপরে ছিল প্রাণহানি। ৭ এপ্রিল সর্বোচ্চ শনাক্ত ৭,৬২৬ জন, তবে এরপর থেকে কমতে শুরু করে শনাক্তের হার। একটা প্যান্ডেমিক ওয়েভের আসলে ৩টি পার্ট। একটা হচ্ছে ওয়েভের ঊর্ধ্ব ঢাল, আর একটা হচ্ছে নিম্নমুখী ঢাল, এবং এই দুটো ঢালের যে সংযোগস্থল সেটা হচ্ছে চূড়া বা পিক। এই পিকটা এখনকার যে ওয়েভ, এখনকার যে সাময়িক যে দ্বিতীয় ওয়েভ, এই ওয়েভের পিকটা কিন্তু আসলে ৭ই এপ্রিল ছিল। আমি তো মনে করি যে এখনই পিক চলছে, এইটা চলবে, আরো চলবে। এর মধ্যে হয়তো কিছু উঠানামা করবে, কিন্তু এটাই পিক চলছে। এপ্রিলে একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৩৫,০০০, তবে সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী থাকলেও ধাপে ধাপে কমতে থাকে পরীক্ষা। এতে সংক্রমণের তীব্রতা বোঝা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘরের ভিতর অনেক রোগী থেকে থাকে, এবং ওরা যদি টেস্ট না করে, এই লকডাউনের কারণে হোক, নিজস্ব কারণে হোক, দূরবর্তী কারণে হোক, যাত্রার কারণে হোক, আপনি অ্যাকচুয়াল কতটা ফিগার অফ পেশেন্ট এটা তো বলা যাচ্ছে না। চলমান লকডাউনের ফল ২ সপ্তাহ পর থেকে পাওয়া যাবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। এই ফলাফলটা আগামী ২ সপ্তাহ পরে পাবো শিওর। যেভাবে চলছে এর মধ্যে যদি মানুষ আরো যদি কম চলাচল করতো গলিতে, আনাচে কানাচে, তাহলে আরো ভালো ফল পাওয়া যেত। লকডাউন পরবর্তী অঞ্চল ভিত্তিক লকডাউন, অঞ্চল ভিত্তিক ভ্যারিয়েন্ট সার্ভাইলেন্স, এগুলো যদি করা যায়, তাহলে আশা করা যায় যে এই সেকেন্ড ওয়েভটা আমরা আসলে দক্ষতার সাথে এটাকে কন্ট্রোল করতে পারবো। তবে এখনো করোনার সংক্রমণ স্বস্তিকর পর্যায়ে আসেনি বলে অভিমত জনস্বাস্থ্যবিদদের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসা সেবার সাথে জড়িত সবাইকে নির্বিঘ্নে চলাফেরায় সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে মুখপাত্র ডক্টর রোবেদ আমিন এই অনুরোধ জানান। পাশাপাশি করোনার এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। একই সাথে আগামী ২ সপ্তাহ পর করোনা সংক্রমণ ও মৃত্যু কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। গত বছরের অক্টোবরে কমেছিল করোনার প্রথম ঢেউয়ের সংক্রমণ, কিন্তু এবছরের ফেব্রুয়ারিতে ধাক্কা লাগে দ্বিতীয় ঢেউ। আবারও বাড়তে থাকে সংক্রমণের হার। জনগণের স্বাস্থ্যবিধি মানতে অনীহাই এর মূল কারণ। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এক অনলাইন ব্রিফিংয়ে একথা জানায়। অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন জানান, সরকারি হাসপাতালে এখনও ১২০০ বেড খালি রয়েছে। উপজেলা হাসপাতালগুলোতেও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সরকারি প্রতিষ্ঠানে মোট ৩,৩২০ শয্যা থাকলেও বর্তমানে কিন্তু গত ২৪ ঘন্টা ভর্তি আছে ২,১১৮ জন। তাহলে প্রায় ১২০০ বেড কিন্তু শূন্য আছে।
এদিকে লকডাউনে চিকিৎসকের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বাকবিতণ্ডার বিষয় উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য সংশ্লিষ্টদের চলাচলে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করতে আহ্বান জানান তিনি। চিকিৎসাকর্মী, যে কোনো ডাক্তার, নার্স ও অন্যান্য এদেরকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পূর্ণ সহযোগিতা একান্তভাবে কাম্য। পরিচয়পত্র, যে কোনো ধরনের আইডি কার্ড প্রদর্শনকারী স্বাস্থ্যকর্মীকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা এবং দ্রুত ও বাধাহীন চলাচলের সুবিধা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি নৈতিক দায়িত্ব। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ ছাড় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে 15টি সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এ টাকা পাবে। পর্যায়ক্রমে সরকারি হাসপাতালের সেবাদানকারীরা এ প্রণোদনার আওতায় আসবে। স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে ছাড় প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে 15টি সরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীবৃন্দ এই প্রণোদনা পাবেন এবং পর্যায়ক্রমে অন্যান্য সরকারি হাসপাতালে সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীবৃন্দদের প্রণোদনার আওতায় আনা হবে। যারা বাসায় কোভিড চিকিৎসা করাচ্ছেন তারা যদি তীব্র শারীরিক জটিলতায় পড়েন, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, তবে হাসপাতালের লোকবল সংকট রয়েছে বলে জানিয়েছে 4 দিন বয়সী হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। লোকবল না বাড়লে কার্যক্রম ব্যাহত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। তাহমিনা খানম করোনা আক্রান্ত হয়ে কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়েছিলেন। তবে সুচিকিৎসা পাচ্ছেন না অভিযোগ তুলে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা। এ সময় ক্ষোভ প্রকাশ করেন তার স্বজনরা। কোনো ট্রিটমেন্ট নাই, শুধু ভর্তি করা শেষ, কোনো ডাক্তাররা নার্সরা কার কোনো খবর রাখে না, পেশেন্ট শুধু মারা যাচ্ছে। কালকে আমার চোখের সামনে 4 জন মারা গেছে, কেউ ফিরে থাকে না, এখন নিয়ে যাচ্ছে অন্য হাসপাতালে। গত রোববার থেকে কার্যক্রম শুরু হয় 250 শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে। হাসপাতাল শুরুর পর থেকে এখানে বাড়ছে রোগীর সংখ্যা। 50টি আইসিইউ বেড নিয়ে চালু হলেও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বেডের সংখ্যা। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, পর্যায়ক্রমে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে, তবে পর্যাপ্ত লোকবলের অভাবে কাজ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। 2 দিনে আমার 75 হয়ে গেছে। আমার নতুন না, যেহেতু রেডি ছিল সেই জন্য আমি তার মধ্যে তাদের নিতে পেরেছি। আমার তো ম্যান দিতে হবে, আমার তো ওই পরিমাণ ম্যান পাওয়ার লাগবে। আমার ম্যান পাওয়ার যে সংকট আছে এটা মেন করার জন্য, সেটার জন্য আমরা কিছুটা অসুবিধার মধ্যে আছি। তা আজকে আরও কিছু যুক্ত হয়েছে, আরও আসলেই আমরা সেভাবে বৃদ্ধি করছি। এছাড়াও ঢাকার বাইরে থেকে বেশ কিছু রোগী এখানে আসছে। বর্তমানে 124 জন করোনা রোগী সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন। গত 24 ঘন্টায় 9 জন মারা গেছে। এ পর্যন্ত মারা গেছেন 13 জন। যে হারে রোগী আসছে সেই অনুযায়ী এখনও লোকবল পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। ঢাকার বাইরে থেকেও কিন্তু আসছে, আমরা লক্ষ্য করেছি। অনেক না হলে আমরা বলবো যে বেশ কিছু রোগী ঢাকার বাইরে থেকেই সরাসরি আমাদের এখানে এসেছে। এই জন্য বারবারই রিকোয়েস্ট করছি যে যারা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন হাসপাতালে, তারা যদি চলে আসেন তাহলে কিন্তু 2 দিন 3 দিনের মধ্যে আমার পুরো জায়গাটাই ভরে যাবে এবং আমি তারপরে যারা অসুস্থ হবে তাদেরকে কিন্তু আমরা নিতে পারছি না। তবে কোভিড ডেডিকেটেড অন্য হাসপাতালগুলোতে রোগীর চাপ কমছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাস্তাঘাটে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বাড়লেও দোকানগুলোতে মাস্ক বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমেছে। দোকানদাররা বলছেন, মানের কথা চিন্তা না করে বেশিরভাগ মানুষই ফুটপাত থেকে মাস্ক কিনছেন। স্বাস্থ্যবিদরা বলছেন, সস্তা মাস্কের উপর নির্ভরশীলতা করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির অন্যান্য বিষয়গুলোর প্রতি উদাসীনতা থাকলেও মাস্ক পরার বিষয়ে বেড়েছে সচেতনতা। রাস্তাঘাটে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বাড়লেও মান নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অন্যদিকে ব্যবহারকারী বাড়লেও মাস্ক বিক্রিতে দেখা দিয়েছে মন্দা। রাজধানীর প্রতিষ্ঠিত সার্জিকাল মার্কেটগুলো ঘুরে দেখা যায় বেশিরভাগ ব্যবসায়ী অলস বসে আছেন। সার্জিকাল অন্যান্য সরঞ্জাম কিছুটা বিক্রি করতে পারলেও মাস্ক বিক্রি নেই বললেই চলে। কাস্টমার সারাদিনে 2-3টা কাস্টমার পাওয়া যায় না মাস্কের, যে 2-3 বক্স মাস্ক লাগবে। মার্কেট থেকে ইম্পোর্টেড যে অরিজিনাল চাইনিজ মাস্কগুলো, এগুলা কিনে নিয়ে বক্সগুলারে কপি করে আপনার নর্মাল মাস্কগুলো ওইটার ভিতরে ভরে বিক্রি করে। সাধারণ পাবলিক মনে করে সেম জিনিস। আর এখন তো সব জায়গায় পাওয়া যায়, যেমন আপনাকে বাসে চড়েন, এই ভাই 2টা 4টা মাছ 10 টাকা এই যে বেচতেছে, মানুষ কিনতেছে তো মানুষ। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ মাস্কই গাজীপুর, নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীরচরের ছোট ছোট কারখানায় তৈরি হয়।
সেখান থেকে নিয়ে এসে রাজধানীর বাবুবাজার সেতুর নিচ থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে বিক্রি করেন তারা। যদিও লকডাউনের কারণে ফুটপাতের ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে। দিল্লামোড় তেলে আছে, হাজারিবাগ তেলে আছে, কারখানার কোনো শেষ নেই, বানাইতেছে, এখন আমরা নিয়ে আসতে। স্বাস্থ্য সম্বন্ধ না হলে ওনারা আমাদেরকে এমন স্বাস্থ্য সম্বন্ধ যেভাবে করতে হবে সেভাবে অনুমতি দিয়ে থাকে, আমরা সেভাবে করব। মানহীন এসব মাস্কের প্রতি মানুষের নির্ভরতা উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যবিদদেরও। করোনা প্রতিরোধ সমস্ত আয়োজন শুধু মানহীন মাস্কের কারণে ভেস্তে যেতে পারে বলেও শঙ্কিত তারা। মাস্কের মান নির্ণয়ের ব্যাপারে কর্তৃপক্ষের দিক থেকে কঠোর দৃষ্টি এবং পর্যবেক্ষণ থাকা দরকার। অন্যদিকে যারা যত্রতত্র থেকে মানহীন মাস্ক পরছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অন্তত মাস্কটি আপনি একটি মানসম্পন্ন জায়গা থেকে কিনুন। শুধু ফুটপাত বাজারে অভিযান নয়, উৎপাদন পর্যায়ে মানহীন মাস্ক তৈরি ঠেকানোর জোর তাগিদ স্বাস্থ্যবিদদের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের প্রথম দফায় অনেক বেসরকারি অফিস বন্ধ থাকলেও দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের শুরুর দিন থেকে খুলে গেছে অনেক অফিস। ফলে পথে পথে নানা ভোগান্তি উপেক্ষা করেও কাজে যোগ দিয়েছেন অনেকে। এদিকে লকডাউনের সময় বাড়ার সাথে সাথে সড়কেও বাড়ছে পরিবহনের চাপ। ফলে রাজধানীতে অনেক ঢিলেঢালা ভাব ছিল কঠোর লকডাউনের অষ্টম দিন। কঠোর লকডাউন উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে কর্মজীবীদের ছুটে চলা। 14 এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরুর পর সরকারি নির্দেশনা মেনে ছুটি ঘোষণা করে বিভিন্ন অফিস। কিন্তু কঠোর লকডাউনের সময় বাড়ায় এরই মধ্যে খুলে গেছে অনেক অফিস। তাই ভোগান্তি উপেক্ষা করে ছুটে চলা কর্মস্থলে। কষ্ট করে পায়ে হেঁটে বিভিন্ন রিক্সা, বিভিন্ন বাহন পাওয়া যায় না। আর অফিসেও দেখা যাচ্ছে পরিবহন স্বল্পতার কারণে অনেক সময় দেওয়া হয় না, সবাইকে স্টাফ বাসও অফিস দিতে পারে না, যার কারণে দূরে যারা আছেন তাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। আইসি 400 টাকা দিয়া সিএনজি দিয়া, এখন গাড়ি পাচ্ছি না যাওয়ার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমাদেরকে হেঁটে আসতে হয়, না হলে অতিরিক্ত ভাড়া গুনে রিক্সা আসতে হয়। গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশায় অপরিচিতদের সাথেও গন্তব্যে যাত্রা করেন অনেকে। দুজনে মিলে ভাড়াটা নিচ্ছি, গাড়িটা 200 টাকা নিউ মার্কেট। মহাজন ফোন দিতেছে, এই জন্য কাজ করার জন্যই আসছে, এই আর কি, পেটের দেয়। কঠোর লকডাউনের অষ্টম দিনে ঢাকার বেশিরভাগ সড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল স্বাভাবিক সময়ের মতোই। পুলিশ চেকপোস্টে জিজ্ঞাসাবাদে ছিল ঢিলেঢালা ভাব। আর এই সুযোগে মুভমেন্ট পাস ছাড়া কাজে বের হয়ে অনেককেই গুনতে হয়েছে জরিমানা। মুভমেন্ট পাস হচ্ছে না, মানে কি আপনার ইউরোর দেখাচ্ছে, অনেকবার দিছি, প্রায় 5, 7, 8, 9 বারও দেওয়া হয়েছে, তারপরও হয় না। আর ওই যে আমার কাছে মুভমেন্ট পাস ছিল না বিদায় সে জরিমানা করছে। পুলিশ বলছে লকডাউনে যারা বের হচ্ছেন তাদের বেশিরভাগই দেখাচ্ছেন যৌক্তিক কারণ। বেশি অজুহাত চোখে পড়ে নাই, যদি পেয়ে থাকি 2-1টা ওই আইনগত ব্যবস্থা নিয়ে ছেড়ে দিলাম। এই আর মোটামুটি যে রোগ শোক, অসুস্থ ডাক্তার কিংবা যাদের অফিস, ব্যাংক কিংবা গার্মেন্টস, যেগুলি শিল্প কারখানা খোলা বা জরুরি প্রয়োজনে যারা আছে, এই সংখ্যাই বেশি। লকডাউনে পুলিশের জিজ্ঞাসাবাদের কারণে ঢাকার অনেক সড়কে দেখা যায় যানজটও। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু ভারত নয়, অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে একথা জানান তিনি। দেওয়ার ক্ষেত্রে অনেক উন্নত দেশের তুলনায়ও আমরা এগিয়ে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের সহায়তায় 10,50,00,000 টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের মাধ্যমে এই অর্থ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার প্রেস সচিব ইহসানুল করিম। প্রেস সচিব বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছ মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে এসব অর্থ সহায়তা দেওয়া হবে। স্থানীয় তালিকার ভিত্তিতে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত জনগণ এই সুবিধা পাবেন বলেও জানান ইহসানুল করিম। পরিবার প্রতি 2,500 টাকা করে এবার মোট 834 কোটি
73 লাখ টাকা ঈদ উপহার দেবে সরকার। এর মধ্যে সবচেয়ে বড় অংশ 14,97,000 পরিবারের কাছে এ অর্থ সহায়তা বিতরণ করবে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ, যা মোট পরিবারের 45%। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় কাজ হারানো 33,39,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এসব সহায়তা দেওয়া হবে। প্রথমবার নগদ 12,90,000 পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দিয়েছিল। বিকাশের মাধ্যমে এবার 10,94,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের MFS সেবা রকেট এবার 7,88,000 পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দেবে। করোনায় ক্ষতিগ্রস্ত 35 লাখ প্রান্তিক পরিবারকে এককালীন 2,500 টাকা করে নগদ সহায়তা দেওয়ার কার্যক্রম শিগগির শুরু হবে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, এই অর্থ সুবিধাভোগীদের মোবাইল ফোনে সরাসরি দেওয়া হবে। এ প্রক্রিয়া স্বচ্ছ আর নিরবচ্ছিন্ন করতে প্রাথমিকভাবে কিছুটা দেরি হচ্ছে বলেও স্বীকার করেন মন্ত্রী। তার দাবি, সুবিধাভোগী শনাক্ত করতে বেশি সময় লাগছে। বলেন, এ সময়ে যেসব মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে তাদের অবস্থার উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করবে। আর সে বাজেট তার প্রতিফলন থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের আগামী বাজেটটি এটা নিবেদিত থাকবে এই দেশের দরিদ্র এবং দরিদ্র মানুষের জন্য। এরাই প্রাধিকার পাবে। সুতরাং আমরা মানুষের জীবন জীবিকার জন্যই আমরা বাজেটে জায়গা করে দেব। করোনার ক্ষতি পোষাতে 4 মাসে সেমিস্টার এবং 8 মাসে এক সেশন শেষ করার পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা, আর শিক্ষকরা বলছেন তারা সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন। করোনার কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্ষতি পোষাতে বন্ধের কিছুদিন পর থেকে অনলাইন ক্লাস শুরু করলেও নানা কারণে এর বাইরে রয়ে গেছেন অনেক শিক্ষার্থী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থা কাটাতে সমন্বিত পরিকল্পনা নিয়ে এখন থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগোতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ঝুলে থাকা পরীক্ষা দ্রুত শেষ করতে হবে। সেই সঙ্গে সেশন জট দূর করতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি নেয়ারও আহ্বান তাদের। আমরা যেহেতু একটি লম্বা সেশন জটের মধ্যে পড়ে গিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেশন জট কমানোর জন্য যে ধরনের নিয়ম প্রবর্তন করা প্রয়োজন, সেটি সেমিস্টারের সময়সীমা কমিয়ে নিয়ে আসা, পাঠ্যক্রম কমিয়ে নিয়ে আসা, পরীক্ষাগুলো দ্রুততার সঙ্গে নিয়ে আসা, সেটি অবশ্যই করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, খোলার পরপরই পরীক্ষা নেওয়া শুরু হবে। সেই সঙ্গে 6 মাসের সেমিস্টার 4 মাসে শেষ করা হবে। যেসব বিভাগ বছর ভিত্তিক সেশনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে তাদের সেশন 12 মাস থেকে 8 মাস করা হবে। সেই সঙ্গে ছুটি একদম কমিয়ে ফেলা হবে। খোলার পরপরে আমরা সেই পরীক্ষাগুলো আমরা নিব। এভাবে আমরা সেশন খোলার পরপরে পরীক্ষা নিয়ে আমরা ফলাফল অল্প সময়ের ভেতরে আমরা ঘোষণা করারও অল্প সময়ের ভিতরে ছাত্রদের ফলাফল দেওয়ার আমাদের প্রস্তুতি রয়েছে। শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত নেওয়া হলে করোনার ক্ষতি কিছুটা কাটানো সম্ভব হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেই অনুযায়ী রুটিন করা হবে। আমি এটার পক্ষে আমি মনে করি যে এটা অবশ্যই ভালো উদ্যোগ, এবং এটা করলে ছাত্ররাও উপকৃত হবে, তাদের সেশন জটও কমে যাবে, এমনকি তারা আমার মনে হয় যে সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলবে সেই সময়ের মধ্যে আমরা অনেক দূর কাভার করতে পারবো বলে মনে করি। আগামী 17 মে থেকে আবাসিক হল এবং 23 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছর করোনাকালে আলোচিত 2 দুর্নীতি মামলার তদন্ত শেষ পর্যায়ে। লকডাউন শেষ হলেই রিজেন্টের মালিক মোহাম্মদ শাহেদ ও জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেবে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিনের বিরুদ্ধে অনুসন্ধান থেমে আছে। গত বছর জুলাইয়ে করোনার ভুয়া টেস্ট করার অভিযোগ ওঠে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। আরও অভিযোগ আছে হাসপাতালটির মালিক মোহাম্মদ শাহেদের আদেশেই টেস্ট না করে করোনার রিপোর্ট দেয়া হয়েছে। এসব অভিযোগে 15 জুলাই শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। এরপর অনুসন্ধান শেষে 3 কোটি 34 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 23 সেপ্টেম্বর শাহেদসহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার তদন্ত কাজ প্রায় শেষ।
ইনভেস্টিগেশন মোটামুটি শেষ পর্যায়ে। এখন যদি নিয়মিত অফিস আদালত খুলে আমার মনে হয় ইনভেস্টিগেশন শেষ করে চার্জশিট দেওয়া শুধু সময়ের ব্যাপার। নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম ও পিপিই N95-এর প্যাকেটে নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে 29 সেপ্টেম্বর জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। আব্দুর রাজ্জাক সাহেব জামিন পেয়েছেন হাইকোর্ট ডিভিশন থেকে। ওনার জামিনকে আদেশটাকে আমরা চ্যালেঞ্জ করে অ্যাপেলেট ডিভিশন গিয়েছি, সেটা শুনার জন্য পেন্ডিং। আর বিচারিক আদালতে যারা জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে আমরা ডিভিশন করছি। এছাড়া করোনাকালে বিভিন্ন জেলায় ক্ষমতার অপব্যবহার করে ত্রাণ চুরির অভিযোগে অর্ধশতাধিক মামলা করেছে দুদক, যার প্রায় সবগুলোই বিচারাধীন আছে। গম চুরি, চাল চুরি, ভোজ্য তেল চুরি, এই ধরনের কিছু মামলা, কিছু পাবলিক সার্ভেন্ট যারা ইউপি চেয়ারম্যান মেম্বার তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে ওগুলো বেশ কয়েকটা মামলা চার্জশিট হয়েছে, ওগুলি ট্রায়ালে অলরেডি গেছে। আর জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিনের বিরুদ্ধে অনুসন্ধান করে 2টি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের খোঁজ পেয়েছিল দুদক, কিন্তু বর্তমানে এ অনুসন্ধান অনেকটাই থেমে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজত ইসলাম ধর্মকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছে হাক্কানি আলেম সমাজ। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হাক্কানি আলেম সমাজের নেতৃবৃন্দ বলেন, হেফাজতে ইসলাম তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করেছে। গর্হিত কর্মকাণ্ডের প্রশ্রয়দাতা কথিত আলেম নামের ধর্ম ব্যবসায়ীদের পরিত্যাগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে হাক্কানি আলেম সমাজ। সংগঠনের পক্ষে মুফতি এহসানুল হক আল মুজাদ্দিদি লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি সোনারগাঁওয়ে একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হকের নারী কেলেঙ্কারি অত্যন্ত লজ্জাকর। মামুনুল সহ যেসব নেতা আটক আছেন তারা ইসলামদ্রোহী ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত বলেও মন্তব্য করে সংগঠনটি। করোনা মহামারীতে দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে 10 গুণ। এতে দিনে ঘাটতি দাঁড়িয়েছে 40 টন। ফলে হাই ফ্লো অক্সিজেন সংকটে কোভিড রোগের মৃত্যু বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, পরিস্থিতি সামলাতে এবছরই সব বিভাগীয় শহরে শুরু হবে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। নন কোভিড ও কোভিড রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে দৈনিক অক্সিজেনের চাহিদা দাঁড়িয়েছে 180 টন। ঘাটতি 40 টন পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমেই, যার ভয়ানক প্রভাব পড়েছে করোনা চিকিৎসায়। কারণ আশঙ্কাজনক রোগীর বেশিরভাগেরই প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন। সেটা দেওয়া সম্ভব না হলেই ঘটছে মৃত্যু। প্রায় 3.5 ঘন্টা আমি ওনাকে নিয়ে বিভিন্ন হাসপাতাল টু হাসপাতাল আমি ঘুরেছি এবং আমি কিন্তু পর্যাপ্ত কোনো জায়গায় কিন্তু তার জন্য আমি কোনো সিটের ব্যবস্থা করতে পারিনি। হাসপাতালের জন্য সাফিসিয়েন্ট এটা বলা যাবে না, কারণ পেশেন্ট কত বেশি হবে তার উপর এটা ডিপেন্ড করবে, যে আসলে পেশেন্টের ডিমান্ড অনেক বেশি। বিশেষজ্ঞরা জানান, এখনও সব সরকারি হাসপাতালেই হাই ফ্লো অক্সিজেন নিশ্চিত করা যায়নি। তাদের মতে জেলা উপজেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা গেলে বাঁচানো যেত অনেককে। যে পরিমাণ প্রয়োজন অক্সিজেন সেটি যখন আমার এখান থেকে করতে পারছে না স্বাভাবিকভাবে আমি নিয়ে, তখন আমার অক্সিজেন অতিরিক্ত প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমরা যেটা এখন পর্যন্ত ট্রিটমেন্টে যে মডালিটিতে দেখছি সেখানে অক্সিজেনের কোনো বিকল্প নাই এবং এই অক্সিজেন যাতে হাই ফ্লোতে দেওয়া যায় সেরকম সিস্টেমটা রাখাটা জরুরি। স্বাস্থ্যমন্ত্রী জানান, অক্সিজেনের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এটা সামাল দেওয়া কঠিন হচ্ছে। এ সংকট কাটাতে প্রতি বিভাগে নিজস্ব অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড রোগী অনেক বেড়ে গেছে, 10 গুণ বেড়ে গেছে। স্বাভাবিকভাবে অক্সিজেনের রিকোয়ারমেন্টও 10 গুণ হয়ে গেছে। আর আমারও একটা পরিকল্পনা আমি নিজে হাতে নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি অবহিত করেছি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নিজস্ব অক্সিজেন প্লান্ট থাকা প্রয়োজন এবং আগামীতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় নিজস্ব অক্সিজেন প্লান্ট প্রত্যেকটা ডিভিশনে আমরা বসাবার চেষ্টা করব। এবছরই অক্সিজেন প্লান্টের কাজ শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় পৌঁছল মেট্রো রেলের 6টি কোচ বহনকারী বার্জ তুরাগ নদ দিয়ে উত্তরার দিয়াবাড়িতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির জেটিতে পৌঁছায়। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী কয়েক মাসে ঢাকা আসবে সব কোচ। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই মেট্রো রেলের কাজ। নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছালো মেট্রো রেলের বগি। এর আগে 31 মার্চ মোংলা বন্দরে আসে কোচগুলো।
6টি করে 24টি ট্রেনে কোচ থাকবে 144টি। প্রথম ধাপে এর 6টি কোচ পৌঁছালো উত্তরা দিয়াবাড়িতে, আর প্রতিটি ট্রেনে নেওয়া যাবে 2308 জন যাত্রী। আমাদের 19টা টেস্টের প্রয়োজন হয়, তাহলে আমরা এখনই বলে দিতে পারতাম যে এত দিনের ভিতরে সম্পন্ন হবে। তবে আমাদের হাতে এখন একটু নামানোর পরে কয়টা দিন আমাদের একটু সময় দেন, আমরা একটু দেখি যে কি অবস্থাতে আছে। এই ধরেন 1.5 থেকে 2 মাসের ভিতরে ইন্টিগ্রেটেড টেস্ট পরিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে। মেট্রো রেলের ডিপোর 52টি অবকাঠামোর মধ্যে 13টির কাজ শেষ। নির্মাণ কাজ চলছে 16টি স্টেশনেরও। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 61.৬%। এখানে কিছু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজ আছে, সেই কাজগুলো চলছে। আমরা মনে করি যে এই কাজগুলো, এই ট্রেনগুলো আসার সাথে সাথে এগুলোকে রেল লাইনে বসানোর সাথে সাথে ট্রায়াল লাইন যাওয়ানোর যখন শুরু হবে তার আগে ডিপোতে আর কোনো কাজ থাকবে না। ঢাকার যানজট কাটাতে 2012 সালে এ প্রকল্প হাতে নেয় সরকার। 22,000 কোটি টাকায় নির্মিত দেশের প্রথম মেট্রো রেল চলবে উত্তরা থেকে মতিঝিল রুটে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে আরও কিছু খবর আছে, তার আগে জানাবো খেলার খবর। শুরুতে শিরোনাম। ক্যান্ডি টেস্টের প্রথম দিন বাংলাদেশের শান্তর সেঞ্চুরি আর তামিম মুমিনুলের 50তে বড় সংগ্রহ টাইগার। ওয়ার্ল্ড কাপ আর্চারির জন্য প্রাথমিক দল তৈরি। মেতে স্টেজ 2 সুইজারল্যান্ডে আর জুনে স্টেজ 3 ফ্রান্সে। ক্যান্ডিতে টেস্ট দারুণ শুরু করল বাংলাদেশ। পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে দেশের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা দিন কাটিয়েছে টাইগাররা। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নাজমুল শান্ত অপরাজিত 126 রানে। পাশাপাশি তামিম আর মুমিনুলের জোড়া 50তে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 302 রান। এই উদযাপনের মধ্যে অনেক কিছুই লুকিয়ে। বুকের উপর জেকে বসা পাথর যেন সরে গেল নাজমুল শান্তর। সপ্তম টেস্টে এসে ধরা দিল প্রথম সেঞ্চুরি। সাম্প্রতিক টানা ব্যর্থতার পরও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান শান্ত দিলেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার দিয়ে। ক্যান্ডি টেস্টের শুরুতে ব্যর্থতার গল্প। ওপেনিংয়ে ডানহাতি বামহাতি কম্বিনেশন আনতে সাদমানকে বসিয়ে একাদশে সাইফ, কিন্তু সেই বাজি কাজে এলো না। তামিমের সঙ্গে যোগ দিয়ে নতুন গল্প লেখার শুরু শান্তর। শ্রীলঙ্কার সাদামাটা বোলিং পাত্তাই পায়নি তামিমের কাছে। 48 রান পর্যন্ত স্ট্রাইক রেট থাকলো 100-র ওপরে। পরপরই আসে 29তম 50। উইকেটের চারপাশে তার সাবলীল সব শটে স্বাগতিকদের দিশেহারা অবস্থা। অন্য প্রান্তে আদর্শ টেস্ট ইনিংসে মনোযোগ শান্তর। নিজেকে ফিরে পাওয়ার দিনে সবটুকু উজাড় করে দেন এই বাহাতি। পার্টনারশিপ বাড়তে বাড়তে 50 থেকে 100 ছাড়িয়ে যায়। 50 আসে শান্তর ব্যাটে। 90 গিয়ে ভুলটা করেন তামিম। লঙ্কানদের পাতা ফাঁদে ধরা দিয়ে সেঞ্চুরি মিস। যদিও তার আগেই মুশফিককে টপকে টেস্টে দেশের সর্বাধিক রানের মালিক হয়েছেন। তবে শান্ত কোনো ভুল করেননি। ইস্পাত কঠিনভাবে ধীরে ধীরে এগিয়েছেন সেঞ্চুরির পথে। দিনের শেষ ঘন্টায় গিয়ে আসে সেই ক্ষণ। 236 বলে আসা সেঞ্চুরি ছিল ধৈর্যের বিজ্ঞাপন। মাঝে কখন যে অধিনায়ক মুমিনুলের ব্যাটে 50 ধরা দিয়েছে বোঝাই যায়নি। দিন শেষে তিনি অপরাজিত 64 রানে। 144 আর 150 দুটো বড় পার্টনারশিপের মিশেলে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন বাংলাদেশের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমালোচনায় ভেঙে পড়েননি, বিশ্বাস রেখেছেন নিজের উপর, তার ফল পেয়েছেন নাজমুল শান্ত। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি উদযাপনে নেই বাড়তি উন্মাদনা। ভবিষ্যতে এমন ইনিংস আরও অনেক খেলতে চান শান্ত। দ্বিতীয় দিনে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করার লক্ষ্য তার। প্রায় 1.5 বছর ধরে আন্তর্জাতিক আসরের অভিজ্ঞতা নেই বাংলাদেশের আর্চারদের। সবশেষ বাংলাদেশ গেমসে সিনিয়রদের চেয়ে জুনিয়রদের পারফরমেন্স চোখে ধরলেও বিদেশের মাটিতে অভিজ্ঞতাকেই প্রাধান্য ফেডারেশনের। অলিম্পিকের আগে 2টি ওয়ার্ল্ড কাপ সহ রোমান সানাদের জন্য চ্যালেঞ্জ আন্তর্জাতিক আসরে নিজেদের প্রমাণের। সুইজারল্যান্ডের রোজানে ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 এর জন্য প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে আর্চারি ফেডারেশন। পরের মাসে প্যারিসে হবে স্টেজ 3 আয়োজন।
পাশাপাশি টোকিও অলিম্পিকের ফাইনাল কোয়ালিফিকেশন রাউন্ডের বাছাইয়েও অংশ নেওয়ার পরিকল্পনা ফেডারেশনের। ফাইনাল কোয়ালিফিকেশন টুর্নামেন্ট ফর টোকিও অলিম্পিক, এখানে টিম ইভেন্টের একটা মেয়েদের টিমের সুযোগ আছে, একটা ছেলেদের টিমের সুযোগ আছে। সেক্ষেত্রে সেই সুযোগটা আমরা হাতছাড়া করব না জুন মাসের, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমরা যে একটা প্রতিদ্বন্দ্বিতা মুড ফিরিয়ে আনা, কারণ আমরা প্রায় 1.5 বছর হয়ে গেল কিন্তু আমরা কোনো প্রতিযোগিতায় আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নাই। আর্চারির সবচেয়ে বড় বিজ্ঞাপন রোমান্সানা। সাম্প্রতিক সময়ে তার ফর্মহীনতা চোখে পড়েছে সবার সামনে। নিজের সেরা সময় ফিরে পাবেন রোমান্সানা, এমনটাই আশা ফেডারেশন সাধারণ সম্পাদকের। পাশাপাশি নতুনদের নিয়েও আশাবাদী তিনি। রোমান্সানা হলো আমাদের পূর্বাঞ্চল, সে কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে কিন্তু সে তার ক্রীড়াঙ্গনে আবার সে জাগরিত হবে। আমরা কিন্তু মোটেও চিন্তিত না রোমান্সানাকে নিয়ে। যারা নতুন আসছে তাদেরকেও আমরা কিন্তু একদম নিরাশ করছি না, তারাও কিন্তু আমাদের টিমে থাকছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচের চাপ, স্বাভাবিকভাবেই অংশগ্রহণকারী দেশগুলোর চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। তাই এবার ওয়ার্ল্ড কাপে লাল সবুজের সম্ভাবনা 50-50 বলছে ফেডারেশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় রাত 2টায় কাজিদের আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে এখনও 3 পয়েন্ট পিছিয়ে লস ব্ল্যাঙ্কোরা। বার্সেলোনা থেকে মাত্র 2 পয়েন্ট এগিয়ে রয়েছে জিদানের দল। কোনোভাবেই তাই পয়েন্ট হারাতে চাইবে না তারা। সিরি আর ইউভেন্টাস চ্যালেঞ্জ নেবে পারমা। ইংলিশ প্রিমিয়ার লিগের রাত 1:15টায় অ্যাস্টন ভিলার সঙ্গে লড়বে ম্যান সিটি। চোটের কারণে সিটি স্কোয়াডে নেই আগুয়েরা ও ডি ব্রুইনা, তবে জয়ের ব্যাপারে আশাবাদী স্কাই ব্লুজ। এদিকে সুপার লিগ থেকে বেরিয়ে আসার পর ফিফা ও ইউএফার সঙ্গে আলোচনার প্রস্তাব সিটি ম্যানেজার পেপ গার্দিওলার। How many times we decided we had to seed UEFA in the leagues, not just the Premier League, Spanish, Bundesliga and everywhere. আমাদের ফিফা ও ইউএফার সাথে আলোচনায় বসা উচিত, শুধু ইপিএল না, লা লিগা ও বুন্দেসলিগার ব্যাপারেও। কিন্তু তারা কি আমাদের কথা শোনে? সবাই ব্যবসা করছে, লিগের সূচি ঠিকঠাকভাবে হচ্ছে না, ফুটবলাররা অনেক বেশি ইনজুরিতে পড়ছে, এতে কারো কিছু যায় আসে না। Of course it's getting worse, but who cares? It's a business, it's money. খেলার খবর এই ছিল, চলে যাব অন্যান্য প্রসঙ্গে। আধুনিকতার দাপটে বিলুপ্তির প্রায় প্রাচীন সব বাদ্যযন্ত্র, আরব উড বা মেঙ্গোলিয়ান মরিন খুব ভালোবাসার জায়গা থেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু শিল্পী। নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যের সুরের মূর্ছনা ছড়িয়ে দেয়াই তাদের লক্ষ্য। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। এবছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ 2310 টাকা এবং সর্বনিম্ন 70 টাকা নির্ধারণ হয়েছে। বুধবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরিয়া মতে গম, আটা, জব, কিশমিশ, খেজুর বা পনিরের যে কোনো একটির মাধ্যমে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 70 টাকা দিতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। জলবদ্ধতা নিরসনে কল্যাণপুর পাম্প হাউসের অধিগ্রহণ করা 57 একর জমি দখল করেছে একটি প্রভাবশালী মহল। আগামী সপ্তাহে জমি উদ্ধারে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। ওয়াসার কাছ থেকে খালের জায়গা আগেই বুঝে পেয়েছে সিটি কর্পোরেশন। বুধবার কল্যাণপুর পাম্প হাউস দেখতে যান মেয়র আতিকুল ইসলাম। সরেজমিনে দেখা যায় মাটি দিয়ে 57 একর জায়গা ভরাট করে ফেলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ড্রেজারের পাইপ ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। আগামী সপ্তাহে এখানে চালানো হবে অভিযান। ওয়াসার দায়িত্বে থাকাকালীন ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়নি বলে মনে করেন মেয়র। অবৈধ দখলের সাথে কোনো কাউন্সিলর জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আতিকুল ইসলাম। আমার মেসেজ হচ্ছিল, এই 56 একর জমির মধ্যে যারা যারা আছেন আপনারা নিজেরা চলে যান। আমি যখন ভাঙ্গা শুরু করব তখন কিন্তু কোনো নোটিশ আমি দিব না। আমি আগেও বলেছি, এখনও বলছি,
অবৈধদের জন্য কোনো বৈধ নোটিশ সিটি কর্পোরেশন থেকে দিবে না। দেশ জুড়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। কৃষি প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে হিটশকে সারা দেশে ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 350 কোটি টাকা। কয়েকদিন ধরে রাজধানীতে অসহনীয় গরম, প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল রাজধানীবাসী। কয়েকদিন প্রচুর গরম পড়ছে, আর বিশেষ করে 2-3 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা পড়ছিল, তো 2 দিন ভালোই ছিলাম, রমজানে কষ্ট হয় নাই। বাসা থেকে বের হতে তো অনেক কষ্ট হয়। 2 দিন আগে বৃষ্টি ছিল, ঠান্ডা পড়ছে, এখন আবার বৃষ্টি যদি হয় একটু যদি ঠান্ডা লাগে। প্রচণ্ড রৌদ্র, বাইরে বের হলে অনেক গরম লাগে, বাসার ভিতরেই টেকা যায় না যে অবস্থা। শুধু রাজধানী নয়, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও রাঙামাটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। আবহাওয়া অফিস জানিয়েছে, জনজীবনে নাভিশ্বাস তোলা গরম কিছুটা কমতে পারে বৃষ্টির পর। বৃহস্পতিবার সন্ধ্যার পর সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, তবে ওই বৃষ্টির পর আবারও বাড়বে তাপমাত্রা। কালকে সন্ধ্যার দিকে মোটামুটি ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে। যদি সামান্য বৃষ্টি হয় টেম্পারেচার কিছুটা কমে আসতে পারে, 22 তারিখে কিছুটা কম থাকতে পারে, হয়তো 23 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়া শুরু হতে পারে। তাপদাহের দখলটা যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এমন না, মোটামুটি আরও কিছুদিন চলবে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চলতি মাসে বয়ে যাওয়া কাল বৈশাখী ও শিলাবৃষ্টির সাথে গরম হাওয়ায় 36 জেলায় 1 লাখ টন বোরো ধান সহ ভুট্টা, সবজি, চীনাবাদাম, সূর্যমুখী ও কলার ফলন নষ্ট হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 335 কোটি টাকা। প্রাইম মিনিস্টার অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না, কৃষকদেরকে 5,000 করে টাকা দিবেন যারা ক্ষতিগ্রস্ত। আমরা তাদের অ্যাসেসমেন্ট করতেছি, লিস্ট করতেছি কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আংশিক আক্রান্ত জমিগুলোতে প্রচুর পরিমাণে পানি দেওয়ার পাশাপাশি পানি ধরে রাখারও ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, অন্যথায় বাকি ফলনও ক্ষতির মুখে পড়বে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগাম ঘোষণা ছাড়াই ফ্লাইটের সূচি পরিবর্তন করছে বিমান সংস্থাগুলো। এতে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ছেন প্রবাসী শ্রমিকরা। আর্থিকভাবেও চরম ক্ষতির শিকার হচ্ছেন তারা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বলছে, যাত্রী সংকটে বাতিল হচ্ছে ফ্লাইট। বিমানবন্দরে আসার আগে যাত্রীদের সূচি জেনে আসারও পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। বুধবার ভোর থেকে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের সামনে শতাধিক যাত্রীর ভিড়। তাদের অনেকে বিষণ্ণ, আবার কেউ ক্ষুব্ধ। যাত্রীরা জানান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এয়ার আরাবিয়ার টিকিট করেছেন তারা। মঙ্গলবার রাতে ছিল ফ্লাইট সূচি। কর্তৃপক্ষ তা পরিবর্তন করে বুধবার সকালে নির্ধারণ করে, কিন্তু সে সময়ে পরিবর্তন করে দুপুরে নির্ধারণ করে, যদিও দুপুর পর্যন্ত বিমানের কোনো খবর ছিল না। তারিখ রাতে 9টা ফ্লাইট ছিল, এটা চেঞ্জ করে আবার আমার ফ্লাইট দিচ্ছে 21 তারিখ সকাল 8টায়। এখন আসছি, এখন কোন আমরা কোনো খবর করতে পাইতেছি না কটা বাজে ফ্লাইট হইব। কিন্তু এখানে যে পেপারটা লাগাইছে না, ওই পেপারটার মধ্যে এখনো ফ্লাইটটা দেখাইতে আছে, এখন স্ক্রিনে আইতে আছে না, এখন কোনো খবর নাই। এখন সিলেট থেকে আইছে, এখন আবার সিলেট যাওয়া, একটা গাড়ি নিয়ে আসা 20,000-22,000 টাকার উপর খরচ হচ্ছে। দীর্ঘ সময় চেষ্টা করেও ফ্লাইটের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য জানতে পারেননি প্রবাসীরা। তাদের অভিযোগ, বিমানবন্দরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমরা অনেক গ্রুপ যাওয়ার পরে ভিতরে গিয়ে দেখি এয়ার আরাবিয়ার অফিসটা বন্ধ। সব কিছু মিলে আমার টোটালে 22,000 টাকা খরচ আছে। এখন মাত্র আমার কাছে 500 টাকা আছে। আমি এই উল্লবার আমি এখন কীভাবে আমার বাড়িতে আমি পৌঁছাবো? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, যাত্রী সংকটে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছু কিছু যাত্রী আছেন যাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এগুলো সঠিক থাকে না, মোবাইল নাম্বারটা ঠিক থাকে না, তারাই বিভ্রান্তিতে পড়ে, তারা এয়ারপোর্টে চলে আসছে, আসার পরে দেখে যে তাদের ফ্লাইটটা নাই অথবা পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। এদিকে বিশ্লেষকেরা বলছেন, ফ্লাইট জটিলতার কারণে সংশ্লিষ্ট দেশে গিয়েও ক্ষতির শিকার হবেন প্রবাসীরা। আমাদের প্রবাসীদেরকে বেশি করে জানানো যে কোন সময় তার ফ্লাইট, কোন সময় কখন যাচ্ছে, এই তথ্যগুলো এমনভাবে জানানো যাতে করে তার সংকট তৈরি না হয়। চলমান লকডাউনের শুরুতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হলেও প্রবাসীদের দাবির মুখে মধ্যপ্রাচ্যের 5 দেশে বিশেষ ব্যবস্থায় বিমান চালু করে বেবিচক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও রমজান কেন্দ্রিক ব্যবসা হারানোর শঙ্কায় কাপড়, জুতাসহ নানা পণ্যের পাইকারি ব্যবসায়ীরা। গত বছরের মতো এবারও লকডাউনে দোকান বন্ধ থাকলে নিঃস্ব হওয়ার আশঙ্কা তাদের। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দ্রুত দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ এক অন্য ইসলামপুর। বন্ধ দোকানের সামনে অলস সময় কাটাচ্ছেন উদ্বিগ্ন ব্যবসায়ীরা। স্থানীয় কিছু মানুষের যাতায়াত থাকলেও নেই ক্রেতা, নেই হাকডাক। যদিও স্বাভাবিক সময়ে পুরান ঢাকার ইসলামপুর ও আশপাশের এলাকায় মানুষ ও যানজটে চলাচল কঠিন হয়ে পড়ে, রমজান এলে এই ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। আরেক দফা সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণায় উদ্বিগ্ন এখানকার হাজারো ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারী। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে মন্দায় অনেকেই ঋণগ্রস্ত। এই ঈদে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা ছিল তাদের। গাড়িগুলো তো চলে না, গাড়িগুলো যদি না চলে তো মফস্বল থেকে বা বিভিন্ন দৃষ্টি থেকে লোক কীভাবে আসবে? বিভিন্ন জায়গা থেকে যে লোনগুলি নিচ্ছি, দানাগুলি আছে, বিভিন্ন এমব্রয়ডারি কাছে কাজ করায়, ওরা আমাদের বিল পাবে। সবার যে একটা বিলের একটা থাকে, সারা বছরের একটা চাহিদা থাকে, রমজান মাসে আমরা এগুলি ভেঙে দিই। ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে সারা দেশে পোশাকের দোকান আছে লক্ষাধিক, যার সিংহভাগ চাহিদাই পূরণ করে এই এলাকার ব্যবসায়ীরা। ঈদ উল ফিতরে সারা দেশে শুধু কাপড়ই বিক্রি হয় কয়েক হাজার কোটি টাকার। চাহিদা বাড়ে জুতা, স্যান্ডেল, আতর সহ নানা পণ্যের। 22 তারিখের পরে খুইলাতে আমরা অন্তত একটু বেচা কিনা করে, যাতে আমাদের যে ধার দেনা, ব্যাংক লোন, হাতের লোন, এগুলো আমরা ক্লিয়ার করতে পারি বা আমরা একটু টিকা থাকতে পারি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি বৃষ্টি হওয়ায় দোকানে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মালামাল পরিষ্কার করার জন্য দোকান খোলার সুযোগ চান ব্যবসায়ীরা। আমাদের এই যে দোকানদার লেভেলে, সাধারণ ব্যবসায়ীদের লেভেলে আমরা কোনো প্রণোদনা 1 বছরের ভিতরে পাইনি। তাই আমরা জোর দাবি করতেছি, আকুল আবেদন করতেছি যে আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে যেন প্রণোদনা দেওয়া হয় সহজ শর্তে, ব্যাংকের মাধ্যমে। করোনায় ক্ষতিগ্রস্ত দোকানের কর্মীদের নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে বদলে গেছে পুরান ঢাকার ইফতার বাজার। হোটেল, রেস্তোরাঁ আর ফুটপাতে নেই ইফতার সামগ্রীর পসরা। তবে যে কয়েকটি দোকান বসেছে সেগুলিতেই দেখা যাচ্ছে ক্রেতাদের জটলা, যাতে থাকছে না সামাজিক দূরত্ব রক্ষার উপায়। লকডাউনে বদলে গেছে পুরান ঢাকার চিরচেনা রূপ। অন্যান্য বছর রমজানে লালবাগের এই সড়কটিতে দেখা যায় ইফতার সামগ্রী বেচাকেনার ধুম, কিন্তু লকডাউনের কারণে এবার নেই সেই হাকডাক। ইফতার সামগ্রী বিক্রির অনুমতি থাকলেও বন্ধ অনেক রেস্তোরাঁ, সংখ্যা কম অস্থায়ী দোকানেরও। তবে যে কয়েকটি অস্থায়ী দোকান বসছে সেগুলোতে ইফতারের আগে দেখা যাচ্ছে মানুষের জটলা। ইফতারের বিষয়টা এমন একটা বিষয়, এটাকে অ্যাভয়েডও করা যায় না। আবার বর্তমান পরিস্থিতি অনুসারে সামাজিক দূরত্ব মেনটেন করে আমাদের আসলে ইফতারটা কেনা উচিত। সামাজিক দূরত্ব মানছে আবার কেউ মানছে না, যেহেতু শেষ সময় তো পুরোপুরি করে ইফতার নেওয়া শুরু করছে। বড় বড় দোকানে বন্ধ, আর ছোটোখাটো যেটি আছে এই না পারিয়া এটা উড়াবাড়ি পাড়াবাড়ি করে কিনতে আছে। বিক্রেতাদের দাবি, যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন তারা। যে আমরা স্বাস্থ্যবিধি মেনে সবকিছু দিচ্ছি, আপনারা বলছি শুধু পার্সেল সবাই স্বাস্থ্যবিধি মেনে আসবেন, দূরত্ব বজায় রেখে খাবার নেবেন। বলে যে একটু চাপা চাপা দাঁড়াবেন, কারণ যেহেতু লকডাউন দিচ্ছে করোনার কারণে আমরা কাস্টমার চাপা চাপা রাখি, কাস্টমার দূরত্ব থাকতে বলি। ব্যবসায়ীদের দাবি, ইফতারের আগে কিছুটা ক্রেতার ভিড় দেখা গেলেও বাকি সময়ে তেমন বেচাকেনা নেই, তাই লাভও হচ্ছে না খুব একটা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাচীন আরব উড থেকে শুরু করে মঙ্গোলিয়ান মরিন খুর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক এসব বাদ্যযন্ত্র। তবে ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু শিল্পী। নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যের সুরের মূর্ছনা ছড়িয়ে দেয়াই তাদের লক্ষ্য। লিবিয়ার বেনগাজির ছোট্ট কারখানায় বসে আপন মনে উড বাজিয়ে চলেছেন হাকিম ইউসুফ। পেশায় একজন কামার হলেও 40 বছরের বেশি সময় ধরে উডের তারে সুর তুলছেন তিনি। কৈশোরে উডের সুর মনে দাগ কেটেছিল ইউসুফের। এরপর থেকে নিজের চেষ্টাতেই শিখেছেন উড তৈরি ও বাজানোর কৌশল। জানালেন, উডের 4টি অংশ তৈরিতে দরকার হয় ভিন্ন ভিন্ন কাঠের, যদিও প্রয়োজনীয় উপকরণের অভাবে 2 ধরনের কাঠ দিয়েই উড তৈরি করেন ইউসুফ। আধুনিকতার ছোঁয়ায় হাতে তৈরি এসব বাদ্যযন্ত্রের চাহিদা দিন দিন কমছে। লিবিয়ায় এই ধরনের দোকানের সংখ্যা হাতে গোনা কয়েকটি। তাই নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই কাজ করছেন ইউসুফ। ঐতিহ্যবাহী মরিন খুর নিয়ে কাজ করেন তুরস্কের ইস্তাম্বুলের ফেরিদুন ওবুল।
14,500 বছর পুরনো মঙ্গোলিয়ান এই বাদ্যযন্ত্রটি হর্সেট ফিডল নামেও পরিচিত। একসময় নির্মাণ শ্রমিকের কাজ করতেন অবুল। 1985 সালে এক সঙ্গীত আয়োজন পাল্টে দেয় তার চিন্তাধারা। চাকরি ছেড়ে বাদ্যযন্ত্র বানানোর কাজ শুরু করেন তিনি। মরিন খুর ছাড়াও দক্ষ হাতে অন্য অনেক বাদ্যযন্ত্র তৈরি করেন অবুল। এগুলোর বেশিরভাগই এখন আর দেখা যায় না। তুরস্ক ছাড়াও ইতালি, স্পেন, জার্মানি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, আজারবাইজানের জাদুঘরেও স্থান পেয়েছে অবুলের তৈরি বাদ্যযন্ত্র। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।